তো হ্যালো ভাই সবাইকে। আজকে হচ্ছে যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচার 4 4 নাম্বার লেকচার। তো পূর্ববর্তী তিনটা লেকচারে প্রথম লেকচারে হচ্ছে আমরা নামকরণ শেষ করছি, তারপর দ্বিতীয় লেকচারে হচ্ছে আমরা আহ, শ্রেণী বিভাগ এবং অ্যালকেনকে শেষ করছি। তারপর হচ্ছে থার্ড লেকচারে আমরা হচ্ছে যে অ্যালকিন অ্যালকাইন দেন হচ্ছে যে অ্যালকোহলকে কমপ্লিট করছি। তো ওখানে হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম বিক্রিয়া শেষ হয়ে গেছে, তো আমাদের এখন বাকি আছে হচ্ছে যে অ্যালডিহাইড, তারপর হচ্ছে যে জৈব অ্যাসিড, তাই তো এই দুইটা বাকি আছে। দুইটার ম্যাক্সিমাম এক দুইটা বিক্রিয়া আছে, আর বাকিগুলো পুরোনোগুলো রিপিট হবে। ওকে, তো এগুলো কমপ্লিট। তারপর হচ্ছে আমাদের পলিমার বিষয়টা আছে, পলিমারটা আমরা কমপ্লিট করব। ওকে, তারপর হচ্ছে যে ওই যে প্লাস্টিকের কিছু জিনিসপত্র আছে ওগুলো আমি দেখাই দিব। মানে ওগুলো তো বোঝানোর কিছু নাই, আমি দাগাই দিব না, ঠিক আছে? তোমরা তো পিডিএফটা পাই যাবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে তুমি দাগা নিতে পারো অথবা ক্লাস থেকেই দাগা নিতে পারো। ওকে, তোমার বই নিজস্ব বই আর কি। তো আজকে তেমন কিছু বিক্রিয়া নেই ভাই, ঠিক আছে? আমরা পূর্ববর্তীতে যতগুলো বিক্রিয়া করছি ওগুলোই, ঠিক আছে? ওগুলো আবার একটু রিপিট হবে আর কি। তো দেখি আমরা শুরু করে দিই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ভাই অ্যালডিহাইড। ভাই অ্যালডিহাইডের এবার কি আমি কি বলছিলাম? কার্যকরীমূলক। তোমাকে কিন্তু ফার্স্ট লেকচার মানে ওই নামকরণের লেকচারটা কিন্তু দেখে আসতে হবে ভাই, ঠিক আছে? নাহলে কিন্তু তুমি বুঝবে না। কার্যকরীমূলক, কার্যকরীমূলক কি ভাই? CHO, ঠিক আছে? তারপর দেখো একে অ্যালডিহাইডকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি ভাই? CHO। আর কি ভাই এখানে? অ্যালকাইলমূলক। অ্যালকাইলমূলক কি ভাই? এগুলো আমি বুঝাইছি, ঠিক আছে? আমি এগুলো পূর্ববর্তী লেকচারে ভালোভাবে বুঝাইছি। আর কি? অ্যালকাইলমূলক। তারপর আরেকবার বলে দিই যে অ্যালকাইলমূলক থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ হয়ে গেলে, ঠিক আছে, যেটি পড়ে থাকে ওটাকে বলে অ্যালকাইলমূলক। তো এখান থেকে অপসারণ হয়ে গেলে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেছে, তো এখানে আবার কি বসছে ভাই? CSO, ঠিক আছে? তো আর এভাবে অনেক জায়গায় প্রকাশ করা হয় অ্যালডিহাইডকে, ঠিক আছে? এই আর দিয়ে আর কি, মানে অ্যালকাইল মূলকের সাহায্যে। তো এটা এটা গেল। তারপর হচ্ছে যে আমরা এর সাধারণ সংকেত কি? সাধারণ, ভাই এর সাধারণ সংকেত হলো, দেখো, CnH2n+1 CHO। ভাই এখানে কি n ইকুয়ালস টু কি ভাই? 0 হতে পারে। কেন হতে পারে ভাই? কারণ এখানে কার্যকরী মূলকেই একটা কার্বন আছে। তো যেহেতু কার্বন আছে, অন্য জায়গায় কিন্তু দেখবা যে হতে পারে না, কি বলে, n ইকুয়ালস টু 0 হতে পারে না। কারণ এখানে কার্বনটাই ভ্যানিশ হয়ে যায় n ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে? কিন্তু দেখো এখানে যদি n ইকুয়ালস টু 0 হয় তাহলে কিন্তু থাকে, একটা H পরে থাকে আর CHO থাকে, ঠিক আছে? এটাকে বলে ভাই মিথানেল, ঠিক আছে? এটাকে বলে কি ভাই? মিথানেল। যখন n ইকুয়ালস টু 0। ওকে, তারপর দেখো ভাই এই যে মিথানেল বিষয়ে একটু কাহিনী আছে ভাই, ঠিক আছে? মিথানেলের, দেখো, মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়, ঠিক আছে? তার মানে কি হলো ভাই? আমরা যে মিথানেল জানি, ওই মিথানেল কি 40% যে জলীয় দ্রবণ, ওইটাকে আমরা কি বলবো? ফরমালিন। ফরমালিন তো আমরা অনেকেই নাম শুনেছি, আমরা যে বলি যে এই ফলে ফরমালিন দেওয়া হয়, এই শাকে ফরমালিন দেওয়া, অনেক জায়গায় বলি না এগুলো ফরমালিন দেওয়া, এগুলো বিষাক্ত হবে বলি না? তো এই ফরমালিনটা কি ভাই? এই মিথানেলের 40% জলীয় দ্রবণ। এখানে কি 40% হলো মিথানেল, 60% হলো পানি বা জলীয় দ্রবণ, এইভাবে বলা যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে মিথানেলের 40% জলীয় দ্রবণ হচ্ছে কি ভাই? ফরমালিন। তো ফরমালিন কি জন্য ব্যবহৃত হয় ভাই? ফরমালিন যে বিভিন্ন, এটা মেইন ইউজ করা হয় কি কোন জায়গায়? আমরা যে মৃত জিনিসগুলো যে তোমরা দেখবা তোমাদের ল্যাবে, তোমাদের যে সায়েন্স ল্যাব আছে ওইখানে ল্যাবে হচ্ছে যে বিশেষ করে বায়োলজি ল্যাবে অনেক ধরনের প্রাণী, যেগুলো ছোট ছোট প্রাণী যাই হোক, ওগুলোকে সংরক্ষণ করা হয়েছে। দেখবা যে একটা পানির ভিতরে সংরক্ষণ করা হয়েছে, ওই পানিটা কি ভাই? ওই পানিটা হচ্ছে ফরমালিন।
ঠিক আছে, মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়, মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়, এটা হলো ফরমালিন। ঠিক আছে, তো এটা গেল। তো মোটামুটি অ্যালডিহাইডের আলোচনা তোমার এতটুকুই, ঠিক আছে। তারপর আমরা এখন প্রস্তুতিতে চলে যাই, অ্যালডিহাইডের প্রস্তুতি। তো ভাই প্রস্তুতি আমরা কিন্তু পূর্ববর্তীতে শিখে আইছি, ঠিক আছে, শিখে আসছি। প্রস্তুতি কার থেকে ভাই? প্রস্তুতি হচ্ছে যে অ্যালকাইন থেকে, ঠিক আছে। অ্যালকাইনে পানি সংযোজন পড়ছিলাম না আমরা পূর্ববর্তী লেকচারে? তো অ্যালকাইনে ওই পানি সংযোজন নিয়ে হচ্ছে যে অ্যালডিহাইডের প্রস্তুতি। তো দেখো কোত্থেকে ভাই এটা, কোত্থেকে প্রস্তুতি করব? অ্যালকাইন হতে। আমরা পূর্ববর্তী লেকচারে কিন্তু পড়ছি এটা, অ্যালকাইন হতে। এই জন্য ভাই এগুলো তুমি প্লেলিস্টটা সিরিয়াল আকারে সবকিছু দেখতে হবে, নাহলে তুমি মাঝখানে অনেক কিছু মিস করে যাবা। এই জন্য বলছি পূর্ববর্তী লেকচারগুলো করতে। তো অ্যালকাইন হতে ভাই কিভাবে পাওয়া যায় দেখো, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। তো এটা কি ভাই? অ্যালকাইনের ভিতরে কি ইথাইন, ইথাইনের আমি কি বলছিলাম, পানি সংযোজন H2O, এটি পানি সংযোজন বিক্রিয়া নামে আমরা চিনি, ওই যে যখন অ্যালকাইনে পড়ছিলাম, পানি সংযোজন। তো দেখো এখানে কি হয়, এখানে মাঝখানে কিন্তু আরো অনেক কিছু দিতে হয়, উচ্চ চাপ, উচ্চ তাপ, উচ্চ চাপ, উচ্চ তাপ, ও সরি 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 ভাই, এখানে উচ্চ তাপ না ভাই, আমি একটু মিস করে বলছি, আমি এইটা ওই যে অ্যালকিনেটা দিতেছিলাম, এটা প্রভাবকটা ভুল। এখানে যেটা হচ্ছে ভাই, এই যে আমি ওই যে পূর্ববর্তী ক্লাসে কিন্তু বলছিলাম আমি এখানে কি কি দিতে হয় দেখো, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপর কি ভাই 2% মার্কিউরিক সালফেট SgSO4, তারপরে ভাই এসিড 80 ডিগ্রি সেলসিয়াস। এটা কি ভাই সালফিউরিক অ্যাসিড, এটা কি ভাই মার্কিউরিক সালফেট ভাই বিষাক্ত, ঠিক আছে। এই জন্য এটা অনেক জায়গায় শিল্পক্ষেত্রে ইউজ হয় না, মার্কিউরিক সালফেট। এটা তো H2SO4 সালফিউরিক অ্যাসিড আমরা সবাই জানি, ঠিক আছে। তারপর দেখো তারপরে কি হবে ভাই, এই যে 2 কার্বন বিশিষ্ট আছে না, তো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে CH3CHO। এটা কি ভাই? ইথানেল, ইথানেল, এটা কি ইথাইন। তো ভাই অ্যালকাইন হতে ভাই আমরা কি পাই ভাই? এই যে অ্যালডিহাইড পাই। তো এটা একটা উপায় আছে। তো আরেকটা উপায় আছে ভাই, ঠিক আছে, এটা তোমাদের বইয়ে দেওয়া নাই ঠিকভাবে, কিন্তু এটাও হয়, এটা অনেক মানে বহুল ব্যবহৃত, ঠিক আছে। এটা কি ভাই? অ্যালকোহল হতেও পাওয়া যায়। তো আমি তোমাকে এখন একটা জিনিস বলবো ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট, দাঁড়াও। অ্যালকোহল হতে তোমাকে একটা সিরিজ এটা মনে রাখতে হবে, দেখো সিরিজটা দেখো, মনে রাখা, এটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এটা মানে মনে রাখতে হবে তোমাকে। দেখো অ্যালকোহলকে ভাই আমরা জারণ করব, কি করবো ভাই? জারণ, জারণ মানে কি ভাই? ওই জার্মান অক্সিজেন, আমি গত ক্লাসে বলছিলাম জার্মান অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর হচ্ছে যে KOH এর মাধ্যমে তৈরি হয়। ঠিক কিভাবে একটা জারক, একটা বিজারকের মাধ্যমে হচ্ছে যে আমরা জার্মান অক্সিজেন পাবো। তো ভাই এই জারক বিজারকটা কি ভাই? তুমি ইউজ করবা হচ্ছে K2Cr2O7, ঠিক আছে, K2Cr2O7। তারপর আরো আরো কি ইউজ করবা ভাই? আরো ইউজ করবা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। কি বলে যে এই বিজারক আর জারকটাকে যদি তুমি ইউজ করো, তাহলে তুমি পাবা ভাই জাইমান অক্সিজেন, ঠিক আছে। তো ওই জাইমান অক্সিজেনের মাধ্যমে ও জারণ করবে, ঠিক আছে। তো এটার নাম কি ভাই? এর নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। কি? পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট এর নাম সালফিউরিক অ্যাসিড। এদের দুজনের কাজ কি ভাই? এ এ হচ্ছে ভাই তীব্র বিজারক, এ হচ্ছে ভাই তীব্র জারক, ঠিক আছে। তো এরা যখন দুইজনে বিক্রিয়া করবে, তখন ভাই জার্মান অক্সিজেন উৎপন্ন হবে। জার্মান অক্সিজেন কি করে ভাই? এই যে অ্যালকোহলকে জারণ করবে, তো অ্যালকোহলের জারণ হলে ভাই তৈরি হবে অ্যালডিহাইড, ঠিক আছে। কি তৈরি হবে ভাই? অ্যালডিহাইড। তারপর দেখো
আবার কি করব, আবার সেম বিক্রিয়া দিবা, ঠিক আছে, আবার সেম বিক্রিয়া দিবা, ঠিক আছে, আবার কি সেম বিক্রিয়া K2Cr2O7 যোগ H2SO4, তারপর দিবা এখানে কত ভাই, জার্মান অক্সিজেন। ওকে, জার্মান অক্সিজেন দিলে তাহলে কি পাবা ভাই, তাহলে পাবা তুমি হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তো এটা কি ভাই, তার মানে কি অ্যালকোহলকে জারণ করলে আমরা অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারণ করলে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো। তো ভাই এই জিনিসটা তোমাকে মনে রাখা মাস্ট, ঠিক আছে। তুমি এটা মানে তুমি এটা হচ্ছে যে অনেক জায়গায় পাবা, মানে তুমি যখন, আমি যখন তোমাকে নেক্সট ক্লাসে যখন শিখাবো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, মানে আহ, মানে একটা সমগোত্রীয় শ্রেণী থেকে আরেকটা সমগোত্রীয় শ্রেণীতে যখন মানে তুমি ঘোরাফেরা করবা, ঠিক আছে, যখন তুমি তোমাকে বললো যে ইথাইন থেকে তুমি কার্বক্সিলিক অ্যাসিডে যাও, ঠিক আছে, তুমি অ্যালকেন থেকে তুমি অ্যালডিহাইডে যাও, অ্যালডিহাইড থেকে তুমি অ্যালকেনে আসো, ঠিক আছে, আমি যখন তোমাকে এগুলো বলবো, ঠিক আছে, তখন তোমাকে এটা এই যে এই জিনিসটা কিন্তু কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। কোনটা, এই যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে ফ্যাটি অ্যাসিড। ঠিক আরেকটা জিনিস আছে ভাই, এর রিভার্স একটা জিনিস আছে, আরেকটা রিভার্স জিনিস কি, দেখো, যদি তুমি ফ্যাটি অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডকে তুমি যদি বিজারণ করো ভাই, ঠিক আছে, বিজারণ কি দ্বারা করা হয় ভাই, বিজারণকে তুমি এই যে হাইড্রোজেন দিবা এভাবে, এটাকে ভাই বলা হয় বিজারণ, ঠিক আছে। তো এখানে এখানে এর মতো একটা প্রভাবক আছে, ঠিক আছে, কিন্তু তোমার ওটা ইউজ না করলেও চলবে, ঠিক আছে, তোমার এই এসএসসি লেভেল ওটা না ইউজ না করলেও চলবে। কিন্তু অনেক ক্ষেত্রে ভাই দেখবা যে এই যে K2Cr2O7H2SO4 এটাও অনেকে ইউজ করে না, ঠিক আছে। তো আমি তোমাকে শুধু জানার ক্ষেত্রে বললাম, তুমি যদি এটা নাও ইউজ করো, ঠিক আছে, তো ইউজ করা ভালো, ঠিক আছে, কিন্তু যদি নাও ইউজ করো তবুও হয়তো স্যারেরা নাম্বার কাটবে না, ঠিক আছে। তো এই ফ্যাটি অ্যাসিড এখানে তুমি হাইড্রোজেন এভাবে একটা থার্ড ব্রেকেট দিয়ে দিবা, তার মানে এটা কি হবে ভাই, এটা দিয়ে কি বোঝানো, কি বোঝানো হয় ভাই, বিজারণ। আমি এখানে দিয়ে দিই অক্সিজেন, অক্সিজেন এটা দ্বারা ভাই বোঝায় হচ্ছে কি ভাই, জারণ, ঠিক আছে, জারণ। তারপর এইচ এভাবে, এটাকে বলে ভাই বিজারণ। তো এটা হচ্ছে জারণ আর বিজারণের মাধ্যম। তো যখন তুমি ফ্যাটি অ্যাসিডকে বিজারণ করবা, তখন তখন তুমি পাবো ভাই অ্যালডিহাইড, মানে ঠিক এর উল্টা, জারণ করলে পাবো ভাই সামনে, জারণ করলে সামনের দিকে আগাবো, বিজারণ করলে পিছনের দিকে আগাবো, এল ডি হাইড, ঠিক। বা এখানেও তুমি যদি এখানে হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে, তাহলে তুমি এখানে পাবা হলো কি ভাই, অ্যালকোহল। তাহলে তো হয়ে গেল, সামনেও যাইতে পারতেছি আমি, পিছনে যাইতে পারতেছি, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভালো একটা সিস্টেম ইয়ের জন্য, কির জন্য, ওই যে ঘোরাফেরা করার জন্য আর কি, মানে এখান থেকে ওইদিকে যাবো, ওইদিক থেকে ওইদিকে যাবো, তো এটা ঘোরাফেরা করার জন্য ভাই, কনভার্সনের জন্য আর কি। এটা খুবই একটা মানে ঠিক ভালো মেথড। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারণ করলে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল।
তো ওকে ভাই, তো এটাকে কি বলা হয় যে এটাকে বলা হয় কি ও থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এটাকে কি বলা হয় জাইমান অক্সিজেন, তার মানে কি জারণ। তো এটাকে এইচ থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, এটাকে বলা হয় কি জাইমান হাইড্রোজেন। তো এটার মানে কি ভাই বিজারণ, ঠিক আছে। তো এটা তুমি মনে রাখবা। তো এখান থেকেই দেখো আমরা আরেকটা এই যে অ্যালকোহল থেকে কিভাবে পাই তাইলে। তো অ্যালকোহল কি মনে করো যে CH3 CH2OH, ঠিক আছে। তাহলে এটা কি হলো ভাই ইথানেল, সরি ইথানেল বলতেছি, ইথানল। তো ইথানলকে তুমি কি করবা K2Cr2O7 যোগ H2SO4, ঠিক আছে, যেমন অক্সিজেন দিবা, তারপরে কি হবে, তারপর এখানে হয়ে যাবে হচ্ছে যে দেখো CH3CHO, ঠিক আছে। এটা কি ভাই ইথানেল, সরি ইথানেল বলতেছি, ইথানল। এটা কি ভাই ইথানেল। তো এটা তোমার আরেকটা প্রস্তুতি। তো ভাই ইয়ে কি বিক্রিয়া দেবে, এই যে অ্যালডিহাইড কি বিক্রিয়া দেবে। তো এখানে অ্যালডিহাইডের ও একটাই বিক্রিয়া দেয়, তোমাদের বইয়ে ওটাও দেওয়া নাই। ওটা হচ্ছে যে জৈব অ্যাসিডের প্রস্তুতির বিক্রিয়া, ঠিক আছে। তবুও আমি এখানে লিখে দিতেছি আর কি অ্যালডিহাইডের বিক্রিয়া, অ্যালডিহাইডের বিক্রিয়া। এখানে কি ভাই এই দেখো CH3CHO, এবারকে জার্মান অক্সিজেন দিয়ে দাও K2Cr2O7 যোগ H2SO4। K2Cr2O7 মানে কি ভাই, আমি কিন্তু পূর্বতে লিখছি, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, ওকে, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপরে কি তৈরি হবে ভাই CH3COOH, এটা কি ইথানেল, এটা কি ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, ঠিক আছে। তো এগুলো তো তোমরা বুঝতে পারছো। এখন আমরা আমাদের আপাতত হচ্ছে যে ইয়ে শেষ, কি বলে যে অ্যালডিহাইড শেষ। তো অ্যালডিহাইড শেষের পরে আমরা যাবো হচ্ছে এখন কার্বক্সিলিক অ্যাসিড, মানে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড দুইটাই বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তো দেখো এর কিছু আমরা প্রপার্টি দেখে নিই, মানে এদের কিছু বৈশিষ্ট্য টাইপের কিছু একটা দেখে নিই আমরা। তো ফার্স্ট যেটা তুমি বলতে পারো যে এখানে এখানে হচ্ছে যে কার্যকরীমূলক, কার্যকরীমূলক কি ভাই COOH। তো এখানে কিন্তু আরেকটা ভাবে লেখা হয় কি সংক্ষেপে RCOOH, আর কি ভাই অ্যালকাইল মূলক, ঠিক আছে। অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোজেন অপসারিত হয়ে গেছে, তো তো ওখানে COOH হয়ে গেছে। তারপর দেখো ভাই এখানে দেখো, এখানে কিন্তু সাধারণ সংকেত দেখো, সাধারণ সংকেত, সাধারণ সংকেত হলো CnH2n+1 COOH, যেগুলো কিন্তু আমি ফার্স্ট লেকচারে বিস্তারিত আলোচনা করছি ভাই, ঠিক আছে। তারপর দেখো এখানে কি n = 0 হতে পারে, হ্যাঁ ভাই হতে পারে। কেন হতে পারে, এখানে দেখো কার্যকরী মূলকে একটা সি আছে, মানে কার্বন আছে, অন্য ক্ষেত্রে কিন্তু হয় না। কিন্তু দেখো এই অ্যালডিহাইড আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে ওদের দুইজনেরই মাত্র হচ্ছে যে ওদের কার্যকরী মূলকে কার্বন আছে, তাই ওখানে হচ্ছে যে মানে n = যখন 0 হবে তখন এটা ইয়ে হতে পারে, যে একটা যৌগ গঠন করতে পারে। তো এখন কি হবে, n = যদি 0 হয় তাহলে কি হবে দেখো, তাহলে হবে HCOOH, ঠিক আছে। এটা কখন ভাই, যখন n = 0। এর নাম কি ভাই, এর নাম হলো যে মিথানয়িক অ্যাসিড, কি ভাই মিথানয়িক অ্যাসিড। তো ঠিক এই মিথানয়িক অ্যাসিডের একটা কাহিনী আছে, দেখো মিথানয়িক অ্যাসিডের বড় একটা কাহিনী আছে। মিথানয়িক অ্যাসিডের, মিথানয়িক অ্যাসিডের ও সরি ভাই, এখানে আমার একটু মিস্টেক হয়েছে ভাই, মিথানয়িক অ্যাসিড না, তবে ইথানয়িক অ্যাসিড হবে। এটা তো মিথানয়িক অ্যাসিড আছে, ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড কি ভাই,
ইথানোয়িক অ্যাসিডে যদি n ইকুয়ালস টু 1, তার মানে কি CH3 COOH বা ইথানোয়িক অ্যাসিডের ইথানোয়িক অ্যাসিডের অনেক বই দেখা দেখা যায় কি 6 থেকে 4 আছে অথবা 4 থেকে 6 আছে, ঠিক আছে, পার্সেন্টেজটা আর কি। তো তুমি যে কোনো একটা দিয়ে দিলা, তো আমি এখানে 6 থেকে 10টাই আমি বেশি প্রেফার করব, ঠিক আছে। 6 থেকে 10%, এখানে গেছে 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে ভাই, এটাকে বলে হচ্ছে ভিনেগার। ভাই ভিনেগার কি ভাই, আমরা ওই যে আচার টাচার সংরক্ষণ করি না, ঠিক আছে, অনেক জায়গায় দেখবে আচার মাচার আমরা বাসায় যে বাড়িতে যখন বানাই তখন ভিনেগার দিয়ে ওগুলো সংরক্ষণ করা হয়। তো ওগুলোকে বলা হয় ভাই ভিনেগার। তো ভিনেগারের কাহিনী কি, এগুলো এই যে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড যতগুলো আছে সবগুলো ভাই দুর্বল প্রকৃতি হয়। অ্যাসিড কি ভাই, আমরা তো অ্যাসিড মানে চিনি, তো আমরা মোটামুটি অ্যাসিড তো আমরা চিনি, তাই না? তো এই অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড গুলো কি হয় ভাই, দুর্বল হয়। যখন দুর্বল হয় তখন দেখবা যে আমরা তো অ্যাসিড আমি যদি এখন অ্যাসিড খেয়ে যাই, আমি তো মানে তীব্র অ্যাসিড খেয়ে নিলাম, আমি তো মারা যেতে পারি, ঠিক আছে, আমার ভিতরে সবকিছু পুড়ে যাবে। কিন্তু বিষয়টা হলো এই যে এই ছোট এই অ্যাসিড গুলো হচ্ছে যে খুবই মানে তীব্র অ্যাসিড না, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। তো এখন কি করে ওরা, যদি কোনো একটা খাবার দাবারের তো ব্যাকটেরিয়া থাকে, তো ব্যাকটেরিয়া গুলোকে ওরা মেরে ফেলে, ঠিক আছে। খাবারের ভিতর যখন আমরা দিই তখন ওরা হচ্ছে যে খাবারকে মেরে মানে ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে। এই জন্য ভাই ওই খাবারে অল্প পরিমাণে ভিনেগার ইউজ করা হয়, যাতে মানে ওই আচার বা আচারে বা বিভিন্ন খাদ্যদ্রব্যে যদি ব্যাকটেরিয়া থাকে, মূলত কি ব্যাকটেরিয়া গুলো তো হচ্ছে যে ওই মানে খাবারে পচন সৃষ্টি করে, তাই না? তো যেহেতু পচন সৃষ্টি করে, তাহলে ওই আমি ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলবো কি কার মাধ্যমে ভাই, এই ভিনেগারের মাধ্যমে, ঠিক আছে। এই জন্য ভাই অনেকদিন সংরক্ষণ করা যায় ভিনেগারের সাহায্যে। ওরা তার মানে ভিনেগারের মেন কাজ কি ভাই, ওই ভিতরে ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলা। কেন মেরে ফেলতে পারে ভাই, কারণ ও একটা অ্যাসিড, আর অ্যাসিডটা কিরকম, দুর্বল অ্যাসিড, মানে আমাদের ক্ষতি করবে না, কিন্তু ওই ব্যাকটেরিয়াদের ক্ষতি করবে, ওকে। এটাকে ভিনেগার কি আচার সংরক্ষণ করা হয়। আচার আমি আচারে দিলাম, ঠিক আছে। আমার বাকিগুলো মনে আসতেছে না কি কি বা আচার বা বিভিন্ন খাদ্যদ্রব্য, আচার বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। তো এটা একটা জিনিস হতে পারে। তারপর দেখো এটা গেল। তারপর আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি দেখে আসি। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি কি ভাই, এই যে এটা শিখছি না, এটা হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, ঠিক আছে। তবুও আমরা আরেকবার লিখবো, কারণ একটা ভালো যাতে নোট হয়ে যায়, ওকে। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, দেখো প্রস্তুতির ভিতরে দেখো এখন প্রথমে প্রস্তুতি CH3CHO, এখানে জার্মান অক্সিজেন। তারপরে কি দিব ভাই, K2Cr2O7, K2Cr2O7 যোগ H2SO4। K2Cr2O7 মানে কি ভাই, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর দেখো এটা কি হয়ে যাবে, CH3COOH। এটা কি, এটা হচ্ছে যে ইথানেল। এটা হলো কি ভাই, ইথানোয়িক অ্যাসিড, ওকে। তো এটা হচ্ছে তোমার প্রস্তুতি। তো ও কিছু বিক্রিয়াও দেয়, ঠিক আছে। আমরা এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কি তৈরি করছিলাম, ওই যে ভাই অ্যালকেন তৈরি করছিলাম কিভাবে, ওই যে ডিকার্বক্সিলেশন, একটা কার্বন সংখ্যা কমে গেছিল। তো আমি বলছিলাম ওইখানে তো সোডিয়াম ইথানয়েড থেকে তৈরি করছিলাম না। তো সোডিয়াম ইথানয়েড কার থেকে তৈরি হবে ভাই, সোডিয়াম ইথানয়েড তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, ওই যে সেকেন্ড লেকচারে আমি বলছিলাম। তারপর দেখো এই রাসায়নিক বিক্রিয়ার ভিতরে এগুলো সবগুলো পুরনো বিক্রিয়া, ঠিক আছে। আমরা শুধু একটু নোটের খাতিরে লিখতেছি আর কি, এগুলো সবগুলো পুরনো বিক্রিয়া। তারপর দেখো কি হয়, এখানে CH3COOH যোগ NaOH, NaOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই, দেখো CH3COONA, ঠিক আছে। তারপর নেক্সটে কি করবে ভাই, এই CH3COONA, আচ্ছা এর আচ্ছা এর নাম দিয়ে দিই আমরা, এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড,
তো এখন সোডিয়াম ইথানয়েড আমরা পেয়ে গেছি। তো এখন দেখো তো CH3 COO Na, সোডিয়াম ইথানয়েডের সাথে কি ভাই সোডা লাইম যুক্ত করতে হবে। সোডা লাইম কি ভাই NaOH, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এই যে ক্যালসিয়াম অক্সাইডের সংমিশ্রণকে বলা হয় ভাই সোডা লাইম, ঠিক আছে। তো সোডা লাইম যখন হবে তখন এটা কি হয়, কার্বন সংখ্যা একটা কমে যাবে, ঠিক আছে। কার্বন সংখ্যা একটা কমে যাবে, তাহলে কি হয় CH3, মানে এক দুইটা কার্বন আছে তো, তাহলে একটা কার্বনে কনভার্ট হয়ে যাবে। আমি তো এটাই বলছিলাম, ঠিক আছে। তাহলে কি হয় CH4, এটা কি ভাই মিথেন। মিথেন, তার মানে আমি কোথায় চলে গেলাম ভাই, অ্যালকানে চলে গেলাম। তারপর দেখো CH3, এটা কি ভাই সোডিয়াম ইথানয়েড, এখানে তো লিখছি। তো এটা কোন বিক্রিয়া ভাই, এটা হচ্ছে ভাই ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আমাদের হচ্ছে যে এর মাধ্যমে শেষ হলো কি, অ্যালকেন শেষ হলো, অ্যালকিন শেষ হলো, অ্যালকাইন শেষ হলো, অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপর হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড, সব শেষ হয়ে গেল। সবগুলো প্রস্তুতি আমরা শিখছি, তারপর রাসায়নিক বিক্রিয়া শিখছি। তো ভাই নেক্সট ক্লাসটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। তুমি ওই নেক্সট ক্লাসটা কখন করতে আসবে ভাই, ওই নেক্সট ক্লাসটা করে আসবা তুমি যদি সবগুলো বিক্রিয়া এখন তোমার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো বিক্রিয়া তোমার এখন মুখস্থ হয়ে গেছে, তারপরে তুমি নেক্সট ক্লাসটা করতে আসবা, ঠিক আছে। কারণ নেক্সট ক্লাসে আমি হচ্ছে কনভার্সন দেখাবো। কনভার্সন কিরকম ভাই, ওই যে এই যে দেখুন এখানে দেখতেছো কি ভাই, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি কোথায় চলে গেলাম, আমি হচ্ছে যে অ্যালকেনে চলে গেলাম, ঠিক আছে। আমি তোমাকে কোয়েশ্চনে কিন্তু নর্মাল এভাবে বলবে না যে এই প্রস্তুতি করো, এই প্রস্তুতি, তোমাকে বলবে যে তোমাকে অ্যালকেন ইথেন থেকে তোমাকে বলছে ইথানোয়িক অ্যাসিড তৈরি করো, ঠিক আছে। ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করো, তোমাকে এভাবে বলবে। ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি অ্যালকিন তৈরি করো, তোমাকে এভাবে বলবে, ঠিক আছে। তো তোমাকে এগুলো জানতে হবে। তো এই জন্য নেক্সট ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর ওইটা করার জন্য তোমাকে এই সবগুলো লেকচার প্লাস এই বিক্রিয়াগুলো মুখস্থ থাকতে হবে। তো মানে বিক্রিয়ার ভেজাল এখানেই শেষ, ঠিক আছে। সামনে আরো কিছু বিক্রিয়া আছে, ওগুলো দরকারি, ঠিক আছে, আমি ওগুলো দেখাবো। তো এখন নেক্সট আপাতত যাই। এই যে দেখো এখানে কিছু রিডিং পড়া জিনিসপত্র আছে, কি অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার। তো আমি এগুলো হচ্ছে যে নোট আউট করে দিছি, মানে তুমি তো সবটুকুই তো পড়বা, ঠিক আছে, বুঝে বুঝে সবটুকুই পড়বা, ঠিক আছে। এগুলো হচ্ছে যে মনে করো ক্লাস 6-7 বাচ্চাগুলো যে আমরা যখন ক্লাস 6 ছিলাম তখন হচ্ছে যে পড়তাম না, আমাদের তো তখন বুঝাই দিত যে এই শব্দের মানে এটা, ঠিক আছে, এই শব্দের মানে এটা। তখন এখন তো তোমাদের এগুলো বোঝানোর কোনো প্রয়োজন নাই, আমরা এখন শুধু হচ্ছে যে মেইন মেইন জিনিসগুলো বুঝবো। তো এগুলো তোমরা রিডিং পড়বা। তো এর ভিতরে রিডিং এর ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো কিন্তু নোট আউট করে দিছি, ঠিক আছে। তারপর দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস, মিথানল সম্পর্কে একটা কথা আছে। অ্যালকোহলের আমরা যে ফার্স্ট যেটা মানে মিথানল, ঠিক আছে, মিথানল ভাই খুবই বিষাক্ত। আমাদের অনেক জায়গায় কি হয়, আমরা ওই যে অনেকে হচ্ছে যে যে মদ পান করে, ঠিক আছে, নেশার জন্য যে মদ পান করে, ওইটা হচ্ছে ভাই ইথানল, ঠিক আছে। ইথানল কত পার্সেন্ট জানি একটা। তো ওই ইথানলের অনেক সময় কি করা হয়, এই ইথানলের মানে ইথানল যদি উৎপন্ন না হয়ে যদি মিথানল উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে, অনেকে দেখবা যে মিথানল খেয়ে কিন্তু মারা যায়। ওটা মনে করে ও আহ, মাদক সেবন মানে মাদক বলতে আম, কি বলবো, মদ সেবন করতেছে। কিন্তু দেখা যায় কি অনেক জায়গায় হচ্ছে ভেজাল মিশ্রিত এরকম মিথানল কিন্তু করা যায়। এই মিথানল কোথায় ইউজ করা হয় ভাই, শিল্পক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। শিল্পক্ষেত্রে এটা হচ্ছে যে অনেক মানে অনেক কিছু পরিষ্কার করার জন্য ভাই মিথানল ইউজ করা হয়, ঠিক আছে। তো এই মিথানলটা অনেক খেয়ে, ঠিক আছে, এটা যদি তুমি খাও তুমি মারা যাবা, ঠিক আছে, সোজা কথা, ঠিক আছে। তো এগুলো থেকে সাবধান। তো তারপর হচ্ছে যে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে ভাই। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, প্লাস তোমার ওই যে সৃজনশীল কতেও আসতে পারে। ইথানলের কত ভাই, 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে, ঠিক আছে। তারপর ওই যে রেকটিফাইড স্পিরিটের সামান্য একটু মিথানল যোগ করবো আমরা, ঠিক আছে। রেকটিফাইড স্পিরিটের সামান্য মিথানল যোগ করলে ওটা হয়ে যায় ভাই ম্যাথিলেটেড স্পিরিট। ওটা কি রেকটিফাইড স্পিরিট থাকে না, ওটা কি হয়ে যায় ম্যাথিলেটেড স্পিরিট। ওকে, তারপর এগুলো তুমি একটু রিডিং পড়বা। তারপর ওই যে অ্যালডিহাইডের যে পলিমার, ঠিক আছে, ওটাকে সরি এটা কি পলিমার, হ্যাঁ ঠিক আছে। তো মিথানলের মানে অ্যালডিহাইডের মিথানল গ্রুপ, ঠিক আছে। তো মিথানলের যে পলিমার আছে এটাকে কি বলে ভাই ডেলোরিন বলে, ঠিক আছে। তারপর ডেলোরিনের জিনিসগুলো কি, এই যে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি, প্লাস্টিক, ওই যে আমরা যেগুলো প্লাস্টিক চেয়ারে বসি না, ওইগুলো ডেলোরিন দিয়েই তৈরি। তারপরে জৈব বৈচিত্র্য, তারপরে এই যে ইয়েগুলা লেবুর যে মানে খাবারের যে অ্যাসিড গুলো থাকে, এই যে লেবুর রস, সাইট্রিক অ্যাসিড, তেঁতুলের রস মানে তেঁতুল, তারপর হচ্ছে টার্টারিক অ্যাসিড, দধি, ল্যাকটিক অ্যাসিড। তো এগুলো তো দেখলে বোঝা যায় যেগুলো আমাদের আহ টক ধরনের, ঠিক আছে, টক, ঠিক আছে, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো অ্যাসিড। এই যে লেবুর রস, ঠিক আছে, আমরা তো জানি এগুলোতে এগুলোর ভিতরে অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড, তেঁতুল, টার্টারিক অ্যাসিদ, দধি, ল্যাকটিক অ্যাসিড।
দুধেও কিন্তু অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড। ওকে, এটা কিন্তু খুবই উপকারী অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এই জন্য আমরা দুধ পান করি। তারপর হচ্ছে যে ইথানিক অ্যাসিডের 4 থেকে ওই যে আমি বলছিলাম এক জায়গায় 6 থেকে 10% আছে, আর এক জায়গায় হচ্ছে 4 থেকে 10% আছে। তো আমি 6টাকে প্রেফার করব। ঠিক আছে, তুমি অনেক তবে যদি এমসিকিউতে যদি 4 থেকে 10 থাকে, তোমাকে এটাও কিন্তু একটু মনে রাখতে হবে যে 4 থেকে 10 অথবা 6 থেকে 10। ঠিক আছে, আর তুমি যদি তোমাকে র্যান্ডমলি লিখতে বলে, তাহলে তুমি 6 থেকে 10 লিখে দিও। ওকে, ইথানিক অ্যাসিডের এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ওকে, তারপর দেখো কি আছে। এবার হচ্ছে আমাদের নেক্সট যেটা জিনিসটা, এটা হচ্ছে পলিমার। তো এখন পলিমারের হচ্ছে বিভিন্ন শ্রেণী বিভাগ হয়। তার ভিতরে হচ্ছে যে একটা আচ্ছা, গঠনগত দিক থেকে পলিমার দুই ধরনের। গঠনগত দিক থেকে পলিমার দুই ধরনের ভাই। এখানে 3-4টা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, গঠনগত দিক থেকে পলিমার দুই ধরনের। তো কি কি ভাই? সংযোজন বা দ্রুত পলিমার। এই সংযোজনকে আমরা অনেক সময় বাংলা ভাষায় আলাদাভাবে দ্রুত বলি। ঠিক আছে, সংযোজন বা দ্রুত পলিমার। আরেকটা কি ভাই? ঘনীভবন পলিমার। ঘনী ঘনীভবন পলিমার। তো ভাই, এই দুইটা জিনিস আমাদেরকে একটু বিস্তারিত করতে হবে। সংযোজন বা দ্রুত পলিমার কি, ঘনীভবন পলিমার কি। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে শুরু করি কার দিয়ে? সংযোজন পলিমার দিয়ে। তো সংযোজন পলিমারে তোমার সংজ্ঞা লাগবে। ঠিক আছে, ও ভাই তার আগে দাঁড়াও, এই সংযোজন পলিমার আগে আমরা একটা জিনিস শিখে নিই। আমরা পলিমার কি এই জিনিসটা আগে শিখে নিই, সংযোজন পলিমার পরে। ঠিক আছে, আমরা আগে পলিমার জিনিসটাকে শিখে নিই। যখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, আমি তো পুরোনো ক্লাসেও বুঝাইছি। ঠিক আছে, ওই পলিমার জিনিসটা কি ইথিন বোঝানোর সময় বুঝাইছিলাম, মানে ওই অ্যালকিন আর কি। যখন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু মিলে একটি বৃহৎ পরমাণু তৈরি করে, তখন তাকে পলিমার বলা হয়। এই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তুমি বই থেকে চাইলে আর একটু ভালোভাবে মার্জিত ভাষায় সংজ্ঞাটা দেখতে পারো। ঠিক আছে, আমি যেটা লিখতেছি এটা তোমার মুখস্থ না করলেও চলবে। আমি প্রেফার করব তুমি বই থেকে একটু মার্জিত ভাষায় তুমি সংজ্ঞাটা মুখস্থ করে নিও। আমি তো নিজের ভাষায় লিখতেছি, তো আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আমি যে তোমাকে এগুলো পড়াইলাম, ঠিক আছে, শুধু এগুলো পড়লে মানে আমার শুধু লেকচার দেখলে হবে না ভাই। তোমাদের তো বই ছোট, তো তোমরা বইটা কিন্তু ফুল টু ফুল রিডিং পড়বা। ঠিক আছে, আমার লেকচার তোমাকে বুঝতে সহায়তা করবে। ঠিক আছে, কিন্তু তোমাকে 100% প্রিপারেশন করে দেবে না। আমি এতটুকু গ্যারান্টি তোমাকে দিব না যে তুমি আমার লেকচার করলে একেবারে সব উল্টা ফেলে দিবা। ঠিক আছে, আমি এতটুকু তোমাকে যদি একেবারে 90% প্লাস ইয়ে করতে হয়, ঠিক আছে, মার্ক এনশিওর করতে হয়। ঠিক আছে, মানে তোমরা তো এখন টার্গেট দিবা না যে শুধু 80 বা A+, তোমাদের টার্গেট দিতে হবে ভাই 90 to 95+। ঠিক আছে, তো অতটুকু মার্ক তোমাকে যদি এনশিওর করতে হয় ভাই, তোমাকে বই পড়তেই হবে। ঠিক আছে, বইয়ের ফাঁকা ফুকুর থেকে কোথা থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে আমিও বলতে পারি না। ঠিক আছে, স্যারেরা যদি তোমাকে যেভাবে আটকাতে চায় ওভাবে আটকাতে পারে। ঠিক আছে, তোমাকে বইয়ের প্রতিটা লাইন ভালোভাবে পড়তে হবে। তো আমার লেকচারগুলো কি করবে ভাই, তোমাকে তোমাকে হচ্ছে যে সহায়তা করবে যে ভালোভাবে বোঝার জন্য ওই জিনিসগুলো। বইয়ের ভিতর শুধু আমরা তো পড়লেই হবে না, বইটা আমাকে বুঝতে হবে। আমি যেটা পড়তেছি, তো আমার লেকচারটা তোমাকে সেটাতে সাহায্য করবে যে আমি ভালোভাবে বুঝতে পারতেছি। সঙ্গে কিছু অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবা। ঠিক আছে, শর্ট মানে টিপস এন্ড ট্রিক্স বলতে পারো, কিভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো তোমাকে বুঝতে হবে ক্লাসের মাধ্যমে, তাই তো। তো কিন্তু তোমাকে বইটা পড়তে হবে ভাই। ঠিক আছে, এই বিক্রিয়াকে বলা হয় পলিমাকরণ বিক্রিয়া। তো এখানে ভাই আরো কিছু কথা আছে, দেখো। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুগুলোকে বলা হয় মনোমার।
ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুকে বলা হয় মনোমার। তারপর ভাই এই দুইটা মনোমার মিলে যদি তৈরি হয়, দুইটি মনোমার মিলে যদি একটা একটা জিনিস গঠিত হয়, দুইটি মনোমার মিলে তৈরি হয় ডাইমার। তিনটি মনোমার মিলে ট্রাইমার। অসংখ্য মনোমার মিলে অসংখ্য মনোমার মিলে কি তৈরি হয় ভাই? পলিমার। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এখন দেখো পলিমারকরণ বিক্রিয়া আমরা হচ্ছে সংযোজন বা দ্রুত পলিমারকে আমরা বুঝবো। এবার দেখো আমাদের সংযোজন পলিমার। আর সংযোজন পলিমারের সংখ্যা কি ভাই? দেখো যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো, মনোমার কোনগুলো ভাই? ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো, মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে বৃহৎ বৃহৎ শিকল বিশিষ্ট বৃহৎ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে। তাকে সংযোজন পলিমার বলে। তো ভাই এখন এইসব পলিমারের আমি তোমাকে এক্সাম্পল দেখাবো তিনটা, ঠিক আছে, সংযোজন পলিমারের। তো এই সংযোজন পলিমারের ভিতর তিনটা জিনিস আছে, কি একটা ভাই? একটা হচ্ছে যে ওই যে ইথিনের মানে 2 না n=2 মানে হচ্ছে যে ইথিন। ঠিক আছে, ইথিনের পরিমাণ কি? ইথিনের পরিমাণ হচ্ছে পলিথিন। তারপর হচ্ছে প্রোপিন আছে না, প্রোপিনের পলিমার আছে। ঠিক আছে, অনেকগুলো মানে ইথিন বলতে কি অনেকগুলো ইথিন মিলে তৈরি হবে কি ভাই? পলিথিন। তারপর হচ্ছে প্রোপিনে অনেকগুলো প্রোপিন মিলে তৈরি হবে কি ভাই? পলিপ্রোপিন। ঠিক আছে, তারপরে আরেকটা আছে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তো ওখানে ভিনাইল ক্লোরাইড থেকে ভাই তৈরি হবে কি? পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তো আমি এগুলো দেখাচ্ছি। দেখো ইথিন প্রথমে ইথিনের পলিমার, ইথিনের এই বিক্রিয়াগুলো লাগবে ভাই। ঠিক আছে, এগুলো লাগবে। ইথিনের পলিমার, ইথিনের পলিমার কি ভাই? দেখো প্রথমে তোমাকে ইথিন চিনতে হবে। ইথিন কি? CH2 ডাবল বন্ড CH2, এটা কি ভাই? ইথিন। ঠিক আছে, তো ইথিনের তার মানে পলিমার বলতে কি বোঝানো হয়েছে ভাই? অনেকগুলো ইথিন লাগবে, তার মানে আমি এখানে কি লাগবে? এখানে নিচে একটা n লাগবে। তারপর তুমি ভিতরে অনেক এখানে অনেক ইয়ে দিতে হবে, কি বলে যে মানে প্রভাবক আর কি। তাহলে কি হয়? প্রভাবক কি এখানে এখানে লাগবে হচ্ছে যে দাঁড়ো সামান্য অক্সিজেন লাগবে। তারপর হচ্ছে যে 1000 বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ মানে কি ভাই? আমি পুরোনো ক্লাসে পড়ছিলাম 1000 বায়ুমণ্ডলীয় চাপ। আমি সংক্ষেপে এটাকে কি লিখতে পারি ভাই? এটিএম। এটিএম বা অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ তুমি এটিএমও লিখতে পারো, বায়ুমণ্ডলীয় চাপও লিখতে পারো। ঠিক আছে, 1000 বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তারপর লাগবে কি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সামান্য অক্সিজেন। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপর লাগবে সামান্য অক্সিজেন। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সামান্য অক্সিজেন। তারপর তোমার ভাই তৈরি হবে কি ভাই? পলিথিন। এখন ভাই পলিথিন কি করবো? এই যে তোমার যেখানে ডাবল বন্ড দেখবা ভাই, ঠিক আছে, যেখানে ডাবল বন্ড থাকবে ওই ডাবল বন্ডটাকে একটা বন্ড ভেঙে দিয়ে ওই খাতগুলোকে খালি করে দিবা। তাহলে সিস্টেমটা কি ভাই? এই যে ডাবল বন্ড গুলো আছে, ওই ডাবল বন্ডটা একটা বন্ড ভেঙে দিয়ে কোনটা ভেঙে যাবে? উপরেরটা, পাই বন্ধন।
আমরা কি জানি ডাবল বন্ডের একটা কি থাকে, নিচেরটা থাকে কি সিগমা বন্ধন, উপরেরটা থাকে পাই বন্ধন। তো তুমি কি করবা, পাই বন্ধনটাকে ভেঙে দিবা, ভেঙে দিয়ে দুই পাশের দুইটা মানে দাগ দিয়ে দিবা, মানে হচ্ছে যে পাই বন্ধনটা ভেঙে গেছে, হাত দুইটা খালি হয়ে গেছে, তারপরে ব্র্যাকেটে এন দিয়ে দিবা, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে পলিমার তৈরি হয়ে যাবে। দেখো এখানে কি আছে, CH2 আর CS ডাবল বন্ড CH2 আছে না, দেখো CH2 লিখলাম, একটা বন্ড CH2, তারপর দেখো ওর হাত খালি হয়ে গেছে না, দেখো এখানে উপরেরটা কিন্তু আমি মানে কেটে দিয়েছি, এই যে উপরে যেটা আছে ঠিক আছে পাই বন্ধনটা কিন্তু কেটে দিয়েছি, তাহলে কি হয়েছে ভাই, কারণ হাতটা খালি হয়ে গেছে, হাতটা এইদিকে একটা দাও, ঠিক আছে, এই পাশে একটা দাও, ঠিক আছে, মানে এটা এই পাশে বলতে এখানে কার্বনে হাতই বুঝাইছে, ঠিক আছে। তো এখন কি করবা ভাই, এখন তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা নাকি থার্ড ব্র্যাকেট দিবা? আচ্ছা ভাই, আমরা তাহলে সহজতে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে, তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো। তাহলে ভাই নিচে একটা কি দিতে ভাই, এন, এন মিন্স অনেকগুলো আছে এরকম, ঠিক আছে, অনেকগুলো মিন্স পলিমার, ঠিক আছে, এটাই তো বুঝাই দিয়েছে তাই না। তো এটা কি ভাই, এটা হচ্ছে ইথিন, ইথিন, ঠিক আছে, অনেকগুলো ইথিন মিলে কি তৈরি হবে, এন মিন্স অনেকগুলো, এখানে এন মিন্স অনেকগুলো। তো ইথিন, ইথিন থেকে কি তৈরি হবে ভাই, পলিথিন, পলিথিন মানে কি, পলি যোগ ইথিন, মানে আমি যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করি, পলি যোগ ইথিন, তার মানে কি হলো ইথিনের পলিমার। এটা কিন্তু আমরা ইউজ কোথায় ইউজ করি, আমি পূর্বের ক্লাসে বলছিলাম, এটাই আমরা ইউজ করি বাজারে টাজারে বিভিন্ন পলি, আমার ভাই একটা পলি দেন এভাবে বলি না, ঠিক আছে, এটা হচ্ছে পলিথিন। তো এখন গেল পলিথিনের পলিমার, তারপরে আমাদের নেক্সট হচ্ছে ভাই প্রোপিনের পলিমার, প্রোপিনের পলিমার, দেখো ভাই, ভাই প্রোপিন কি, এই যে CH, ঠিক আছে, CH2 ডাবল বন্ড CH, ঠিক আছে, তারপর দেখো এখানে কার্বনের সাথে আরেকটা কিন্তু কার্বন যুক্ত থাকবে, ঠিক আছে ভাই, কিভাবে যুক্ত থাকবে, ঠিক আছে, একটা হাতে আমি কিন্তু ওইটাকে তুমি পরবর্তী শ্রেণীতে গিয়ে এটাকে আরো ভালোভাবে লেখা শিখবা, ঠিক আছে, কিন্তু তোমার যতটুকু জ্ঞান আছে ওই অনুসারে আমি তোমাকে বলতেছি কিভাবে লিখতে এটাকে, ঠিক আছে, এখন লিখবা তুমি এটাকে এইভাবে, আমরা তো এই গাঠনিক সংকেত আকারে লিখছি না, গাঠনিক সংকেত তো আমরা চিনি, তাহলে কি হলো এখানে এই কার্বনের, আমি আচ্ছা দাঁড়াও আমি এটাকেও একটু ভালোভাবে লিখি, সি, ঠিক আছে, সি, তারপর এখানে ওর কয়টা হাত আছে ভাই, চারটা হাত, ঠিক আছে, চারটা হাতের ভিতর দুইটা হাত কিন্তু এখানে চলে গেল, তাহলে 3 নম্বর হাত এখানে এইচ একটা, এখানে একটা, তারপর দেখো এখানে কার্বন হয়ে গেল না, তারপর দেখো এখানে একটা কার্বন, তাহলে এখানে কয়টা আছে ভাই, এখানেও আছে, দেখো ওর কয়টা হাত, দুইটা হাত হয়ে গেল, ঠিক আছে, 3 নম্বর হাতে একটা, একটা হাইড্রোজেন, ঠিক আছে ভাই। তো এখন দেখো আরেকটা যদি আমি এখানে একটা ইয়ে দিয়ে দিই, আচ্ছা এভাবে না, এই হাতে একটা দিলাম কি হাইড্রোজেন, ঠিক আছে ভাই, তাহলে এখানে আরেক হাতে কি দিলাম ভাই, আরেকটা কার্বন, ঠিক আছে, তাহলে কি হইলো, 3টা কার্বন হয়ে গেল না, এই 3টা কার্বনই তো কি, এই 3টা কার্বনই হচ্ছে যে প্রোপিন হবে, তাই তো। তো প্রোপিনের তারপর দেখো তো এর আরো কয়টা হাত আছে, আর এখানে 3টা হাত বাকি আছে, ঠিক আছে, তো 3টা হাত বাকি আছে, তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ওকে, তাহলে এটা এটা কি হয়ে গেল ভাই, এটা হয়ে গেল একটা প্রোপিন, তাই তো। তো এটাকে ভাই আমরা কি এভাবে লিখতে পারি, দেখো তো CH2 এভাবে লিখবো, ডাবল বন্ড দিব, CH একটা H আছে, ঠিক আছে, এভাবে একটা দিব, ঠিক আছে। তো ভাই এই যে আরেকটা কার্বন আছে, এই কার্বনটাকে আমি এই পাশে না লিখে আমি উপরে এভাবে লিখে দিলাম, ঠিক আছে, তুমি কি মাইন্ড করবে ভাই এই জিনিসটা, ঠিক আছে, এটা কি কোনো আমি কি ভুল কিছু লিখছি ভাই, লিখি নাই, তুমি এটাই লিখবা, ঠিক আছে, তুমি এটাই লিখবা, কারণ কেন ভাই, তাহলে তোমার পরিমাণটা তৈরি করতে একটু সহজ হবে। অন্য এভাবে এপাশে বাম পাশে কি লিখতে পারতাম না, হ্যাঁ ভাই পারতা, ঠিক আছে, কিন্তু ওইটা তোমার বুঝতে একটু কষ্ট হইতো, এই জন্য আমি এভাবে লিখি নাই। অথবা অনেকেই তোমাদের বইয়ে দেখবা ব্র্যাকেট ইউজ করা আছে, ঠিক আছে, ব্র্যাকেট মিন্স এইভাবে দেওয়া, ঠিক আছে। তো এই ব্র্যাকেটের বিষয়টা তুমি তোমাদের 9 দিনে আলোচনা হয়েছে কিনা আমার মনে নাই, ঠিক আছে, কিন্তু ইন্টারে একটা ভালোভাবে আলোচনা করা আছে, যখন একটা জিনিস ব্র্যাকেটের ভিতর থাকবে, ব্র্যাকেট মিন্স ওইটা ওখানে শাখা ভাবে আছে, ঠিক আছে, শাখা ভাবে আছে, তো এখানে শাখা বলতে তো ওই প্রধান শিকলি, তো এগুলো একটু বিস্তারিত আলোচনা, তুমি এগুলো এত কিছু দেখো না, তুমি যেহেতু বিক্রিয়াতে এই বিক্রিয়াটা তোমার মুখস্থ রাখতে হবে, দেখো তো এইচটা এইভাবে দিবা, তুমি এইভাবে তুলে দিবা, ঠিক আছে, আলটিমেটলি কিন্তু এটাই হলো, এটাই কিন্তু প্রোপিন, তাই না। তারপর দেখো এখানে আমাদের কিছু প্রভাবক দিতে হবে, এখানে এত এগুলো মনে রাখা কঠিন না, মনে রাখা কঠিন হলো যে প্রভাবক গুলা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত চাপ, এগুলো হচ্ছে যে ঝামেলা। তাহলে ভাই দেখো 140 এটিএম, এটিএম কি বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, 120 ডিগ্রি সেলসিয়াস, কে মনে রাখবা, 140 আর 120, একটা এটিএম আর একটা ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আর একটা কি ভাই টাইটানিয়াম ক্লোরাইড,
টাইটানিয়াম ক্লোরাইড। তো ভাই টাইটানিয়াম ক্লোরাইডে তোমার সংকেত কি ভাই? ঠিক আছে, এটাও তোমার জানে রাখা দরকার, TiCl4। ঠিক আছে, কারণ কি ভাই, টাইটানিয়ামের যোজনী কত 4, ঠিক আছে, ক্লোরিনের 1 যুক্ত হয়ে TiCl4। তো দেখো এটা যখন করবা তাহলে তুমি, আমি কি বলছি ভাই, ডাবল বন্ড গুলো ভেঙে দিব, তারপরে একটা হাত উন্মুক্ত করে দিব। তাহলে দেখো তো এখানে ডাবল বন্ডটা যদি ভেঙে দিই তাহলে কি হয়, এখানে একটা এইভাবে থাকবে CH2, এখানে একটা, তারপর দেখো তো একটাতে C, ঠিক আছে, উপরে কি CH3, ঠিক আছে, নিচে কি এখানে একটা H আছে, তাই তো। তো এই পাশে আর একটা দাগ, ঠিক আছে, তাহলে এটাকে তুমি এইভাবে রেখে দাও, ঠিক আছে, এটাকে তুমি এন, ও আচ্ছা, এখানে কিন্তু একটা এন লাগবে, কারণ কি ভাই, অনেকগুলা, ঠিক আছে, অনেকগুলা এই যে প্রোপিনের সাথে বিক্রিয়া করছি, তাহলে কি নিচে একটা এন। তো ভাই এটাকে তোমাদের বই কিভাবে লিখছে দেখো, এটাকে তোমাদের মানে এখানে এভাবে, এই যে আমি উপরে তুলে দিছি না, ওইটাকে তোমাদের বইয়ে লিখছে কিভাবে, সি CH2 সিঙ্গেল বন্ড, একটা CH আর একটা CH3। তো এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট মিন্স ভাই শাখা শিকলে উপরে উঠে গেছে, ঠিক আছে। তো এইটাকে এভাবে লিখছে সহজে। তো এই তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, আমি তোমাকে বোঝানোর ক্ষেত্রে ভাই এভাবে ইউজ করছি, ঠিক আছে। আর এটাকে কিন্তু ভাবে ইউজ করা যায়, দেখো CH2, তারপর এই যে ডাবল বন্ড CH CH3, বা এভাবে ইউজ করছে তোমার বই, ঠিক আছে। তো তুমি যেটা ইচ্ছা ওটা ইউজ করতে পারো। হুম, আচ্ছা ভাই, এটা হচ্ছে ভাই, আচ্ছা ঠিক আছে। তো আমাদের প্রোপিনের পলিমার শেষ, তারপর আমাদের ভাই নেক্সট আরেকটা আছে, এটা হচ্ছে PVC তৈরি, পলিভিনাইল ক্লোরাইড তৈরি। তারপর আমি দেখবো হচ্ছে যে ভিনাইল ক্লোরাইড হতে, ভিনাইল ক্লোরাইড হতে, দেখো ভিনাইল ক্লোরাইড কি, ভিনাইল ক্লোরাইড। তো ভাই ভিনাইল ক্লোরাইড জিনিসটা কি দেখো তো, এই যে এটাও একটা অ্যালকিন, ঠিক আছে, CH2 ডাবল বন্ড, ওকে। তারপর দেখো এখানে CH, এখানে 2 এর বদলে, ইথিনের বদলে এখানে একটা হাইড্রোজেন থাকতো না ইথিনে, তো ওই একটা H এর বদলে বা এখানে একটা ক্লোরিন, মানে এখানে কি করছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, ওকে, ওই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে কি একটা ক্লোরিন, ঠিক আছে, মানে বুঝতে পারতেছো ওর গাঠনিক সংকেত কি হবে, দেখো তো এই যে এইভাবে দুইটা থাকবে C, এখানে আছে, এখানে আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ওকে। তারপর দেখো এখানে একটা H, এখানে একটা Cl, সবার কিন্তু চারটা চারটা হাত কিন্তু ফিল আপ হয়েছে, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তো আরেকটা হাতে আছে ভাই, এখানে আরেকটা হাতে ভাই ক্লোরিন আছে, তো এটাই, ঠিক আছে, এটাই ভাই ভিনাইল ক্লোরাইড। তো ভিনাইল ক্লোরাইডকে তুমি কি করবে ভাই, উচ্চ চাপ, উচ্চ তাপ, উচ্চ চাপ, উচ্চ তাপ আর জৈব পারক্সাইড, জৈব পারক্সাইডের উপস্থিতি ভাই কি তৈরি করবা, পলি, এটাকে ভিনাইল ক্লোরাইড, তাহলে কি তৈরি হবে ভাই, পলি ভিনাইল ক্লোরাইড, ওকে। তারপর দেখো আমি কি বলছি ভাই, ডাবল বন্ডটাকে আমি ভেঙে দিয়ে হাতগুলো উন্মুক্ত করে দিব। তারপর দেখো এখানে CH2 আছে, ঠিক আছে, একটা হাত, তারপর এখানে আছে কি CH Cl, এভাবে চলে গেছে, তো একটা হাত ভেঙে গেল, তারা একে উন্মুক্ত করে দিলাম, এখানে N, ও ভাই এখানে একটা জিনিস বলে গেছি, এখানে N, N মিন্স অনেকগুলা, অনেকগুলো আছে, অনেকগুলো যুক্ত হয়ে এভাবে তৈরি হলো, এটা কি ভাই, এটা হচ্ছে যে ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড, এটা কি ভাই, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। এটা ভাই অনেক জায়গায় ইউজ হয়, আমরা ওই যে পাইপ দেখি না, ওই যে, কি বলে যে, ওই যে প্লাস্টিকের কতগুলো পাইপ থাকে না, ও পাইপগুলো কিন্তু ভাই পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি, ঠিক আছে। তো একে আরেকটা নামে ডাকা হয় ভাই কি, PVC, ও সরি PVC, মানে কি পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। তারপর তো এখানে কি নামকরণগুলো আমি এখানে লিখে দিই না ভাই, ঠিক আছে, আমি এখানে একটু নামগুলো লিখে দিই। এটা ভাই প্রোপিন, প্রোপিন, কিন্তু এটা কি ভাই, পলিপ্রোপিন, নাম দিতে ভুলে গেছিলাম ভাই, ঠিক আছে। তারপর এটা হয়ে গেল পলিভিনাইল ক্লোরাইড। আর কিছু আছে আমাদের, আচ্ছা আমাদের, ও তারপর হচ্ছে যে আমাদের নেক্সট হলো যে ওই ঘনীভবন পলিমারকরণ, ঘনীভবন পলিমারকরণ। তো ভাই এখানে আমরা পলিমারকরণের কয়টা বিক্রিয়া শিখতেছি ভাই, ওই যে এখন সংযোজন বা যৌথ পলিমারকরণ আমরা শিখতেছি ভাই 3টা পলিমারকরণ,
ঠিক আছে, ঘনীভবন পলিমাকরণ আসবে আর একটা মাত্র পলিমাকরণ। ঠিক আছে, এই পলিমাকরণটা মনে রাখা একটু কঠিন, কিন্তু আমি তোমাকে ট্রিক শিখাই দিব। তারপরে হচ্ছে যে আমাদের মোট এখানে পলিমাকরণে তার মানে আমার বিক্রিয়া শক্তি 4টা। ঠিক আছে, এই 4টা বিক্রিয়া তোমাকে আলাদাভাবে একটু মুখস্থ রাখতে হবে, মানে মুখস্থ না, বুঝে বুঝে আর কি। তোমাকে মুখস্থ রাখতে হবে কোনগুলা, শুধু এই যে উপরে যে প্রভাবগুলো উচ্চ চাপ জৈব পারক্সাইড, এগুলো আমারও মুখস্থ থাকে না ভাই। ঠিক আছে, এই যে 140-120 ডিগ্রি সেলসিয়াস টাইটানিয়াম ক্লোরাইড, এগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। 1000 এটিএম 200 ডিগ্রি সেলসিয়াস সামান্য অক্সিজেন। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে যে এগুলোর সাথে কিন্তু ভাই ওগুলো কিন্তু সম্পর্ক নাই। আমরা যে বলছিলাম আমরা যে কনভার্সন শিখাবো নেক্সট ক্লাসে, এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, ওগুলোর কিন্তু ভাই এর সাথে কোনো সম্পর্ক নাই। এই যে পলিমারকরণ বিক্রিয়াগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো আলাদাভাবে তুমি মুখস্থ করবা, ওগুলোর হিসাব আলাদা। পূর্ববর্তী অ্যালকেন অ্যালকাইন যেগুলো শিখছি, ওগুলো হিসাব আলাদা, এগুলো হিসাব আলাদা। এগুলো হচ্ছে যে শুধুমাত্র মানে পলিমারকরণ কিভাবে হয় এটা জানার জন্য। তো ঘনীভবন পলিমারে কি হয় ভাই, দেখো সংখ্যা কি দেওয়া আছে, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ যুক্ত হবার সময়, দেখি তো আমার রেকর্ড হতেছে কিনা। হ্যাঁ, record হতেছে। আচ্ছা। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ যুক্ত হওয়ার সময় কি মনোমার অণুসমূহ যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন H2O, CO2 ইত্যাদি অপসারণ করে তাকে ঘনীভবন পলিমাকরণ বলে। ঘনীভবন পলিমাকরণ বলে। এবার দেখো ভাই, এই যে ঘনীভবন পলিমাকরণ, ঠিক আছে, তারপর এর বিক্রিয়া যেটা আছে নাইলন 6:6 উৎপাদন। ঠিক আছে, এই জিনিসটা একটু কঠিন, মূলত অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু এটাকে আমরা সহজ করে বলবো। ঠিক আছে, এটা বুঝতে পারলে মানে দুনিয়া ডিজি বলা যায়। ঠিক আছে, তারপর দেখো কিভাবে করা যায় এটা। প্রথমে প্রথমে তোমাকে লাগবে কি, এখানে হচ্ছে যে বিক্রিয়া হচ্ছে দুইটার, একটা হচ্ছে যে অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়া, আর একটা হচ্ছে যে হেক্সামেথিলিন ডায়ামিনের সাথে বিক্রিয়া। ওকে, তার মানে কি অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামেথিলিন ডায়ামিনের সাথে বিক্রিয়া, দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই, নাইলন 6:6। তো এখানে কি প্রথমে আমি এটা তোমাকে বিক্রিয়া মানে প্রস্তুতি দ্বারা এটা কি কি বলা যায়, আহ বিক্রিয়া বিক্রিয়া দিই, এটাকে আরেক নামে দেওয়া যায় নাইলন 6:6 প্রস্তুতি। এটা হচ্ছে ভাই ঘনীভবন সংযোগ পলিমারকরণ। ঠিক আছে, তারপর দেখো তাহলে কি এখানে কি তৈরি হবে ভাই, প্রথমে অ্যাডিপিক অ্যাসিড, নামগুলোর সাহায্যে আমরা তোমাদের বিক্রিয়াটা লিখতে হবে। ঠিক আছে, অ্যাডিপিক অ্যাসিড যোগ এটা কি হেক্সামেথিলিন হেক্সামিথিলিন ডাই অ্যামিন। নামকরণ কিন্তু ভাই একসাথে লিখতে হয়। ঠিক আছে, এগুলো তুমি পরবর্তীতে শিখবা। আইউপ্যাক অনুসারে হেক্সামেথিলিন মানে যত নাম কম করা হচ্ছে এক লাইনে লিখতে হবে ওগুলোকে। অ্যাডিপিক অ্যাসিড তারপর হচ্ছে হেক্সামেথিলিন ডায়ামিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই, ঠিক আছে, তৈরি করবে হচ্ছে যে নাইলন 6:6। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সঙ্গে এন অণু H2O। এটা কি ভাই, H2O টা পানি বের হয়ে যাবে, ওই যে পড়ছিলাম আহ, সংজ্ঞাতে। ঠিক আছে, যেমন কার্বন ডাই অক্সাইড ও পানি ইত্যাদি অপসারিত হয়ে যায়, তাকে কি বলে ভাই, এটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। তো এখানে NH2O বের হয়ে যাবে। তারপর দেখো এখানে কি তুমি এখানে প্রভাবক হিসেবে তোমার দিতে হবে টাইটানিয়াম অক্সাইড, পরে সামান্য একটু তাপ। ঠিক আছে, তারপর এখন হচ্ছে যে এই সংকেতগুলো লেখার পালা। দেখো হেক্সামিথিলিন ডায়ামিন তুমি কিভাবে লিখবা, প্রথমে দেখো তো হেক্সামিথিলিন। ঠিক আছে, মিথিলিন মানে কি ভাই, ওই যে দেখো মিথিলিনটা কিভাবে লিখি আমরা, এই যে CH2 ভাই, এই যে দেখো এই CH2, এটাকে ভাই মিথিলিন মূলক বলা হয়। কি বলা হয় একে, একে বলা হয় মিথিলিন, মিথিলিন মূলক। ওই যে আমরা দেখি না, আমরা যখন অ্যালকেন লিখতাম তাহলে কি হতো, CH3 CH2 CH2
CH3, ঠিক আছে, এভাবে লিখতাম না। তো এই যে মাঝখানে যে একটা CH2 থাকে না, CH2 কিভাবে, এই যে এই একটা দাগ CH2 একটা দাগ, মানে কত, ওর দুই হাত এখনো খালি, ঠিক আছে, দুই হাত খালি হলো তখন তাকে কি বলি ভাই, ঠিক আছে, এটাকে বলি ভাই মিথিলিন, মিথিলিন মূলক, ঠিক আছে। তো এই যে এখানে আছে কি মিথিলিন, হেক্সামিথিলিন, মানে ওই যে আমরা তো বলছিলাম অ্যালকাইল মূলক, অ্যালকাইল মানে কি, একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেল, তো এখানে যদি দুইটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায় ওটাকে বলে কি ভাই মিথিলিন মূলক। তো এখন মিথিলিনে দেখো হেক্সা, হেক্সা মানে কত 6, তো তুমি দিয়ে দাও, ঠিক আছে, CH2 এখানে কয়টা দিয়ে দিবা, 6, ওকে, 6টা দিয়ে দিবা, তাহলে কি হলো হেক্সা। তারপর কি ভাই মিথিলিন, কি মিথিলিনের কি ভাই দুই হাত ফাঁকা, তো দুই হাত এখানে একটা, এখানে একটা দিয়ে দাও, তাহলে কি বলছে আবার হেক্সামিথিলিন, তার মানে হয়ে গেল আমাদের, তাই তো। তো এখন বলছে ডাইঅ্যামিন, মানে দুই পাশে দুইটা অ্যামিন যুক্ত হবে। তো এখন অ্যামিন গুলো কি, অ্যামিন মানে কি NH2, অ্যামিন মনে রাখবা, অ্যামিন মানে কি NH2, ওকে, অ্যামিন মানে কি NH2, এই যে NH2 দিয়ে দাও, ঠিক আছে। তারপর এটা কি N সংখ্যক যুক্ত হবে, তাই তো, N সংখ্যক যুক্ত হবে, সামনে একটা N, তাহলে কি হলো ভাই হেক্সামেথিলিন ডাইঅ্যামিন, CH2 মানে কি ভাই মিথিলিন, তো মিথিলিনের দুই পাশে দুইটা দাগ, এই যে, তো কয়টা, 6টা, হেক্সা যেহেতু আছে, তো এখন ডায়ামিন দুই পাশে দুইটা অ্যামিন যুক্ত হলো, তাহলে এটা কি ভাই হেক্সামিথিলিন ডায়ামিন। এবার আসো ভাই অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড তো ভাই কিভাবে মনে রাখবা, এটাও ভাই অনেকটা সেম, কিন্তু ভাই দেখো এখানে একটা মিথিলিন মূলক থাকবে CH2, ঠিক আছে, এখানে একটা মিথিলিন মূলক থাকবে, কিন্তু এখানে 6টা ছিল না, এখানে থাকবে কয়টা, 4টা। তো দুই পাশে দুইটা হাত দাও, ঠিক আছে, এই দুইটা দুই পাশে দুইটা হাতে, যেহেতু অ্যাসিড, এখানে কি অ্যাসিড না, তো অ্যাসিডের যুক্ত করে দাও, COOH, ঠিক আছে, এটা সি, COOH, অনেকেই ভাই এটাকে যেহেতু কার্বনের সাথে তো বন্ডগুলো, তাই না, তো এই জন্য এটাকে H টাকে সামনে লিখে সিটাকে পিছনে লিখে, তুমি যেভাবে ইচ্ছা সমস্যা না, আমি ওইভাবে লিখলাম, তোমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তাহলে কি হলো অ্যাডিপিক অ্যাসিড, তাহলে অ্যাডিপিক অ্যাসিডে মিথিলিন কয়টা থাকে ভাই, 4টা থাকে, তো দুইটা হাত ফাঁকা, ঠিক আছে, যেহেতু অ্যাসিড, তাহলে অ্যাসিড মানে কি লাস্টে এই পাশে একটা COOH, এখানে এই পাশে একটা COOH, তো হেক্সামেথিলিন ডাইমিন কয়টা, মিথিলিন মানে কি CH2, তো দুইটা হাত খালি, 6টা, তারপর এখানে ডায়ামিন আছে NH2, NH2, এবার দেখো ভাই যোগ করে দাও, ও এখানে একটা N হবে, আমি এটা দিতে ভুলে যাই, ঠিক আছে, N মানে কি, যেহেতু পলিমার হইতেছে অনেকগুলো লাগবে, তাই তো। তারপর দেখো ভাই, তারপর এখানে মাঝখানে আমরা কি দেবো, টাইটানিয়াম অক্সাইড, TiO2, তো এখানে এটা দেল মানে কি ভাই তাপ, ঠিক আছে, আমরা কি দিতেছি, তাপ দিতেছি। তারপর দেখো নাইলন 6:6 কিভাবে উৎপন্ন হয় দেখো, আচ্ছা ভাই আমি তোমাকে কি একটা বলছিলাম ভাই, এখান থেকে কি হবে, পানি অপসারিত হবে, তাই তো, পানি অপসারিত হবে, মানে N সংখ্যক পানি অপসারিত হবে, তাহলে দেখো ভাই এখানে আমরা কি করব দেখো, এখান থেকে আমরা এই OH কে গায়েব করে দেব, এখান থেকে OH কে গায়েব করে দেব, তারপর এখান থেকে একটা H, এখান থেকে একটা H গায়েব করে দেব, মানে কি দেখো, এখানের একটা OH, ঠিক আছে, এখানের OH, তারপর এখানের একটা H, ঠিক আছে, দুইটা মিলে কি তৈরি করবে, একটা H2O তৈরি করবে, তারপর এই যে একটা, ঠিক আছে, এই একটা OH, তারপর এখান থেকে একটা H, এই দুইটা মিলে কি তৈরি করবে, H2O তৈরি করবে, তো এগুলো অপসারিত হয়ে যাবে, আর বাকি যেগুলো থাকবে ওগুলো নিয়ে আমরা যৌগ গঠন করবো, ওকে, ঠিক আছে। তো আমি এগুলো হচ্ছে তোমাকে বোঝানোর জন্য বলছি শুধু, ঠিক আছে। এবার দেখো কিভাবে কি করা লাগে দেখো, যেহেতু অপসারিত হয়ে যাবে আর এনটাও সরে যাবে, ঠিক আছে, এনটা সরে যাবে, তাহলে দেখো কিভাবে কি হয় দেখো, প্রথমে এই যে OH কে সরে দিলাম, তাহলে কি থাকলো এখানে ভাই, তাহলে এখানে থাকলো CO, ঠিক আছে, তারপর দেখো কি থাকে CH2, তারপর এখানে 4 থাকে, তারপর এখানে কি থাকে ভাই CO, তাই তো। তো এখান থেকে আবার কি চলে যাবে, একটা করে হাইড্রোজেন চলে যাবে, তাহলে কি হলো ভাই NH হলো, ঠিক আছে, তারপর দাও CH2, তাহলে কয়টা, 6টা, তারপর এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, তাহলে কি হলো NH, ঠিক আছে, তো প্লাস কি ভাই, প্লাস NH2O, কারণ N সংখ্যক H2O এখান থেকে বের হয়ে গেল, তাহলে এটা কি ভাই, এটাই হলো নাইলন, নাইলন 6:6। ও এখানে আরেকটা জিনিস, এই যে তোমার এটা তৈরি হইলো, ঠিক আছে, তো এখানে যদি N না দাও, N না দিলে এটা কি পলিমার হবে, এখানে তো একটা N দেওয়া লাগবে, তো এটাই হলো ভাই তোমার হিসাব। ও আরেকটা জিনিস বাকি আছে ভাই, আরেকটা জিনিস বাকি আছে, আমি যেতে ভুলে গেছিলাম, সরি। এই যে এখান থেকে তো OH অপসারণ হয়ে গেল, এখান থেকে যে H অপসারণ হয়ে গেল, তো এখানে তো ভাই একটা ইয়ে হবে, হাত খালি হয়ে গেছে না ওদের, তো এই যে খালি হাতে তুমি এভাবে দুইটা দাগ দিয়ে দিবা, তারপর এখানে N, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার নাইলন 6:6 এর
নাইলন 6:6 এর হচ্ছে বিক্রিয়া, ঠিক আছে? খুবই সহজ বিক্রিয়া, ঠিক আছে? তো তোমাকে আমি আরেকবার বুঝাই। হেক্সামেথিলিন ডায়ামিন মানে কি? CH2 6টা, তারপর এখানে হচ্ছে যে NH2 হবে, যেহেতু অ্যামিন আছে, অ্যামিন মানে কি NH2, ঠিক আছে? তো দুই হাতে দুইটা NH2 হবে। তারপর অ্যাডভিক অ্যাসিড কি? এখানে CH2 মিথিলিন মূলকের 4টা হবে, তারপর দুই হাতে দুইটা অ্যাসিড বসে যাবে, ঠিক আছে? তারপর এখানে N সংখ্যক। তারপর নাইলন 6:6 এ কি করব আমরা? এখান থেকে OH তুলে দেব, এখান থেকে H তুলে দিব। OH আর H মিলে এখানে কি তৈরি করবে? N সংখ্যক পানি তৈরি করবে, কারণ এখানে কি পানি অপসারিত হবে, তাই তো? তো দেখো এখান থেকে যেহেতু একটা OH অপসারণ করে দিছি আমি ইথিনে যখন পলিথিন যখন তৈরি করতেছিলাম তখন আমরা কি অপসারণ করছিলাম? তখন হচ্ছে যে আমরা একটা ওই যে পাই বন্ধনকে অপসারণ করছিলাম। এখান থেকে আমরা কি অপসারণ করতেছি? OH কে অপসারণ করতেছি, H কে অপসারণ করতেছি, মিলে পানি হইতেছে, তো পানি অপসারিত হয়ে যাইতেছে। তো এখানে দেখো OH কে যখন অপসারিত করতেছি একটা একটা সিঙ্গেল বন্ড থেকে, যেহেতু হাতটা খালি থাকে যাবে, তাহলে CO, তারপর এই দাগ সেম টু সেম ফুল লিখবো এইভাবে, ঠিক আছে? ওখান থেকে OH কাট হয়ে যাবে, তাহলে CO থাকলো। তারপর এখান থেকে কি কি কাট হয়ে যাবে ভাই? H কাট হয়ে যাবে। তো H কাট হয়ে গেলে কি হবে ভাই? CONH থাকলো। এই যে CO, তারপর এখান থেকে থাকলো কি NH। ফুল সেম টু সেম লিখে যাবো লাস্টে আবার, যে এখান থেকে একটা H, এখান থেকে একটা H কাট হয়ে যাবে, তাহলে এখানে NH টা কাট হয়ে গেছে, একটা সামান্য দাগ, যেহেতু এটা খালি হাত অবস্থায় আছে। তো থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে একটা N, তাহলে এটা কি হলো ভাই? নাইলন 6:6। এটা ভাই ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, ঠিক আছে? তো এটা তোমাকে একটু অনেকবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে মনে থেকে যাবে এটা। বিশেষ করে যখন তুমি এক্সাম দিতে যাও, এক্সামের আগে এটা একটু প্র্যাকটিস করে যাবে ভাই, ঠিক আছে? তাহলে দেখবা যে পরীক্ষা খাতায় তুমি লিখতে পারবা। না হলে যেটা যদি প্র্যাকটিস করে না যাও, দেখবা যে যখন লিখতে যাবা তখন কিন্তু মানে হাত চলবে না, তুমি ভুলে যাবা। ওকে, তারপর দেখো নেক্সট। তো আমাদের পড়া মোটামুটি শেষ। এখন কিছু জিনিস শুধু তোমাদের এই যে আমরা তো এটা কিসের উপর, গঠনের উপর ভিত্তি করে বলছিলাম না? এই যে সংযোজন, এই যে গঠনগত দিক থেকে পলিমার দুই ধরনের। ঠিক এখানে ভাই উৎসের উপর ভিত্তি করে পলিমারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাই প্রাকৃতিক পলিমার, একটা কি ভাই কৃত্রিম পলিমার। এইভাবে না দিই, আমি হাইলাইট করে দিই। একটা ভাই প্রাকৃতিক পলিমার আর একটা ভাই কৃত্রিম পলিমার বা প্লাস্টিক, ঠিক আছে? তো এই যে কৃত্রিম পলিমার, এই কৃত্রিম পলিমারগুলোর ভিতরে এই যে পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, নাইলন 6:6, এগুলো সবগুলো কৃত্রিম পলিমারের ভিতরে পড়ে। তো প্রাকৃতিক পলিমার কি? এই যে উদ্ভিদের সেলুলোজ, স্টার্চ। ওই আরেকটা জিনিস আমরা জানি কিনা, তোমরা জানো কিনা জানি না, ওই যে আমরা যে প্রোটিন জানি, ঠিক আছে? প্রোটিন কিন্তু ভাই অ্যামাইনো অ্যাসিডের পলিমার, ঠিক আছে? লিখে দিই, প্রোটিন অ্যামিনো অ্যাসিডের পরিমাণ, এটা তোমার বায়োলজিতে পাবা, ঠিক আছে? যদিও আমি বায়োলজি পারি না, ঠিক আছে? প্রোটিন অ্যামিনো অ্যাসিডের পলিমার, ঠিক আছে? এটা হলো তোমার, ঠিক আছে, প্রোটিন অ্যামিনো অ্যাসিডের পলিমার। তো এটা গেল। তারপর এই যে উদ্ভিদের সেলুলোজ প্রাকৃতিক পলিমার, যা বহু সংখ্যক গ্লুকোজ অণু থেকে তৈরি হয়। তারপর এগুলো তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? এগুলো রিডিং কিন্তু ভাই এই যে এই চারটা তোমাকে একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, ঠিক আছে? তোমরা তো মনোকণের সংখ্যাটা জানোই, ঠিক আছে? এই যে পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন 6:6, এগুলো তো তোমরা সংকেতগুলো জানোই, ঠিক আছে? মনোমারের সংকেত, এটা তো পলিমারের নাম, এটা হচ্ছে মনোমারের সংকেত, মানে এই যে এগুলো আর কি, এই যে পাশে যেগুলো লিখছি, এই যে এগুলা, ঠিক আছে? এগুলোর সংকেত তো তোমরা জানোই। CH এটা কি? এটা হচ্ছে ইথিনের সংকেত। এটা কি ভাই? এটা হচ্ছে প্রোপিনের সংকেত। এটা কি ভাই? এটা ভিনাইল ক্লোরাইডের সংকেত। এটাকে এই যে কিছুক্ষণ আগে এটাই তো পড়লাম, তাই তো? এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে? তারপর এটা কি? এটা হচ্ছে যে হেক্সামেথিলিন ডায়ামিনের সংকেত, ঠিক আছে? তারপর এগুলো কি পলিমারের ধর্মগুলো দেখবা যে সহজে কাটা যায় না, টেকসই, সহজে কাটা যায় না, টেকসই। এগুলো কি মুখস্থ করে নিবা। কোথায় ব্যবহৃত হয়? বিশেষ করে এটা কোথায় ব্যবহৃত হয়? এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট, ঠিক আছে, প্লাস্টিক রশি, এই যে এগুলা কৃত্রিম রশি, দাঁতের ব্রাশ, এগুলোতে ওই যে দাঁতের ব্রাশে যেটা থাকে যে একটু ছোট ছোট, আমরা তো ব্রাশ সবাই ইউজ করছি, ওটাই কিন্তু ভাই নাইলন 6:6, ঠিক আছে? তারপর দেখো এখানে কৃত্রিম পলিমারের ভিতর তো এগুলোই তো কৃত্রিম পলিমার, তো প্লাস্টিক প্লাস, আর এটা একটু দেখে নিও ভাই, প্লাস্টিক শব্দটি এসেছে কোথ থেকে? প্লাস্টিকস থেকে, ওকে, প্লাস্টিকস, ঠিক আছে? তারপর আমাদের নেক্সট আছে কি ভাই? ওই যে প্লাস্টিকের ব্যবহারের সুবিধা অসুবিধা। তো এই জিনিসটা তোমরা একটু রিডিং করে নিও ভাই, ঠিক আছে? এগুলো অত বেশি মানে আমার পড়ানোর কিছু নাই, কিন্তু তোমার ভাই এটা ঘ নাম্বারে আসতেও পারে, ঠিক আছে? তোমাকে বলতে পারে যে প্লাস্টিক তৈরি করো, অথবা বলতে পারে তুমি প্লাস্টিকের সুবিধা অসুবিধাগুলো লেখো, ব্যাখ্যা করো, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে ঘ নাম্বারে দিতেই পারে, অসম্ভব কিছু না, ঠিক আছে? ফর ঘ, এটা ঘতেও দিতে পারে অথবা খতেও দিতে পারে। ঘ কি? ঘ হচ্ছে যে কি অনুধাবন, উচ্চতা, দক্ষতা,
তারপর খ কে বলে কি অনুধাবন, হ্যাঁ ঠিক আছে, অনুধাবন আর উচ্চতা দক্ষতা, সৃজনশীল আর কি, ঠিক আছে। তো এগুলো তোমাকে দিতে পারে। প্লাস্টিকের সুবিধা অসুবিধা করণীয় কি, এগুলো তুমি দেখে নিও। তারপর দেখো এটা ভাই খ নাম্বারের জন্য, এই যে খ নাম্বার আছে না, এর জন্য ভাই 30 তার, ঠিক আছে। এই খ নাম্বারের জন্য এই জিনিসটা 30 তার কি, জৈব ও অজৈব অ্যাসিডের পার্থক্য। প্রথমে কি জৈব অ্যাসিড কি ভাই, কার্বন সংখ্যা, জৈব যৌগে কার্বন অবশ্যই থাকতে হবে, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। কার্বন কার্বন ব্যতীত তো জৈব যৌগ হবে না। কিন্তু ভাই এখানে দেখো তো একটি ব্যতিক্রম ছাড়া সাধারণত অজৈব যৌগে কার্বন থাকে না। তো তোমাদের তোমাদের 9-10 হচ্ছে যে বা এসএসসি তে মানে জৈব যৌগের ভিতরে যে কার্বন এবং হাইড্রোজেন থাকা সত্ত্বেও যে যারা জৈব যৌগ না, ওগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করে নাই, ঠিক আছে। তো এটা এই জন্য তোমাদেরকে অত বেশি লাগবে না, তুমি শুধু মনে রাখবা দু একটি ব্যতিক্রম ছাড়া অজৈব যৌগে কার্বন থাকে না। তারপর এখানে জৈব যৌগের বিক্রিয়া হতে অনেক বেশি সময় লাগে, যেটা আমি তোমাকে আগে হয়তো বলি না, কিন্তু এটা মনে রাখো যে জৈব যৌগে বিক্রিয়া হতে অনেক বেশি সময় লাগে, আর অজৈব যৌগের বিক্রিয়া সাধারণত কম সময় লাগে। আর জৈব যৌগে সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। আমি যে তোমাকে দেখাইছি, ফার্স্ট লেকচারে দেখাইছি সমযোজীর মাধ্যমে কিভাবে গঠিত হয়। তারপর হচ্ছে যে অজৈব যৌগ সমূহ সাধারণত আয়নিক বা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। মানে দুইটাই হতে পারে, কিন্তু এটা অলওয়েজ সমযোজীর মাধ্যমে গঠিত হয়, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে ভাই মাস্ট পড়া, খ নাম্বারের জন্য এটা তোমাকে একবার টানা মুখস্থ করে ফেলবো, এটা মুখস্থ না, বুঝে বুঝে আর কি, ঠিক আছে। আমি মুখস্থের পক্ষে না, আমি বুঝে বুঝে পড়ার পক্ষে, ঠিক আছে। তো দেখো তারপর হচ্ছে নেক্সট আমাদের কি, তো আমাদের লেকচার শেষ হয়ে গেছে, এর মাধ্যমে হচ্ছে যে আমাদের আপাতত হচ্ছে যে অলমোস্ট জৈব যৌগ কমপ্লিট। নেক্সট একটা লেকচার ওইটা হচ্ছে যে একাডেমিক লেকচার টাইমের না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা নেক্সট লেকচারটা অবশ্যই দেখবা, ঠিক আছে। ওইখানে আমি সবগুলো সমগোত্র শ্রেণীর কনভার্সনটা দেখাবো, ঠিক আছে। তো তুমি হচ্ছে যে সাবস্ক্রাইব করতে পারো ভাই, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো ভাই, ঠিক আছে। তো আজকের মতো ভাই টাটা, ওকে।